সাকসেস মন্ত্রা অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমরা এমসিকিউ বেস যে জেনারেল অ্যাওয়ারনেসের সিরিজ চালু করেছিলাম, এইটা সেই সিরিজের পঞ্চম ভিডিও। তো বলে রাখা ভালো, এখানে যে সমস্ত এমসিকিউগুলো রয়েছে, এই এমসিকিউগুলো বিভিন্ন এক্সামে অলরেডি আসে, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, বিভিন্ন পরীক্ষাতেই এসে থাকে। রিসেন্টলি যে এনটিপিসির পরীক্ষা হচ্ছে, প্রথম দিনের প্রথম দুটো শিফটেই আমি যে এমসিকিউগুলো করিয়েছি, যে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যে সলভ করেছি, সেখানে একটা সিরিজ আছে। আর এই যে এমসিকিউ সিরিজ চালু করেছি জেনারেল অ্যাওয়ারনেসের, সেখান থেকে অলরেডি বেশ কিছু প্রশ্ন এসেছে। এছাড়াও ডব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল এই সমস্ত পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসে থাকে। তোমরা যদি দেখো, সমস্ত পরীক্ষার জন্যই কাজে লাগবে। আশা করি তোমরা উপকৃত হবে। প্রথম প্রশ্ন, বি কিপিং ইজ নোন অ্যাজ। বি কিপিং কি নামে পরিচিত, মানে বি রাখাকে কি বলা হয়? বিভিন্ন কালচার হয়, তো মনে রাখবে মৌমাছি রাখাকে বলা হয় অ্যাপিকালচারের মধ্যে আসে। অ্যাপিকালচার, অপশন বি অ্যান্সার। এর সঙ্গে জেনে রাখবে যে এই যে সেরিকালচার আছে, সেরিকালচার হচ্ছে রেয়ারিং অফ সিল্কওম, সিল্কওমের যে চাষ, সেটাকে সেরিকালচার বলা হয়। আর অ্যাকুয়াকালচার হচ্ছে, মানে সহজ কথায় মাছ চাষের সঙ্গে অ্যাকুয়াকালচার যুক্ত। তো বি কিপিং, এপিকালচার, সিল্কওম ফার্মিং, সেরিকালচার, আর মাছ চাষ মেনলি অ্যাকুয়াকালচারের মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ দ্য গৌরী লঙ্কেশ ন্যাশনাল অ্যাওয়ার্ড? মানে গৌরী লঙ্কেশ যে ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটা প্রথম প্রাপক কে, মানে কে প্রথম গৌরী লঙ্কেশ ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছিল? তো যে রাখতে হবে, এই যে গৌরী লঙ্কেশ ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা 2019 সাল থেকেই দেওয়া চালু হয়েছিল, এবং এটা প্রথম পেয়েছে রাবিশ কুমার। অ্যাকচুয়ালি এটা অপশন এ উত্তর। তো ইনি হচ্ছে এনডিটিভির জার্নালিস্ট। নেক্সট প্রশ্ন, দ্য 2019 প্রবাসী ভারতীয় দিবস ওয়াজ হেল্ড ইন হুইচ অফ দ্য ফলোইং সিরিজ? মানে 2019 সালের যে প্রবাসী ভারতীয় দিবস, সেটা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা মনে রাখবে যে বারাণসী। এই প্রবাসী ভারতীয় দিবসের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন প্রশ্ন পরীক্ষাতে আসে, যেমন কোন তারিখে এই প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়? এটা উত্তর হবে 9 জানুয়ারি। তো মনে রাখবে, যেহেতু এবছরে এখনো এটা পালন করা হয়নি, কারণ জানুয়ারি মাস আসেনি, তাই এটা 2019 সালে দেওয়া আছে। তোমরা এবারে জানুয়ারিটা ক্রস করে গেলে তোমরা এটা দেখে রাখবে জানুয়ারির ওই দিনের থিম কি থাকে, কোথায় পালিত হয়, এটা মনে রাখবে। এর সঙ্গে তোমরা মনে রাখবে এই যে প্রবাসী ভারতীয় দিবস, এই প্রবাসী ভারতীয় দিবসটাতে অ্যাকচুয়ালি হচ্ছে যে গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিল এই 9 জানুয়ারি 1915। তো সেই দিনটার কথা স্মরণ করে প্রত্যেক বছর 9 জানুয়ারি এই প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ফার্স্ট রিজিওনাল রুরাল ব্যাংক ওয়াজ স্ট্যাবলিশ। প্রথম রিজিওনাল রুরাল ব্যাংক কত সালে স্থাপিত হয়? তো প্রথম রিজিওনাল রুরাল ব্যাংক 1975 সালে স্থাপিত হয়। উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, হোয়েন এ কান্ট্রি ডিভ্যালুস ইটস কারেন্সি ইট হ্যাজ দ্য এফেক্ট দ্যাট। মানে যখন একটা কান্ট্রি তার মুদ্রাকে ডিভ্যালুস করে, তখন তার কি প্রভাব হয়? তো এই ডিভ্যালুস একটা ইকোনমিক্স একটা টার্ম। তো সহজ কথা মনে রাখবে, ডিভ্যালুস মানে হচ্ছে কোনো দেশের টাকার দামটাকে কমিয়ে দেওয়া। এটা সরকার অনেক সময় ইচ্ছাকৃতভাবে করে, অনেক সময় আন্তর্জাতিক কারণে এটা হয়ে থাকে। যেমন ভারতের টাকার দাম পড়ে গেছে, আমরা এটা বলে থাকি নর্মালি, যে ডলারের সাপেক্ষে ভারতের টাকার দাম পড়ে গেছে। এর ফলে কি হয়, যেটা ইম্পোর্ট হয় সেটা এক্সপেন্সিভ হয়ে যায়, আর যেটা এক্সপোর্ট হয় সেটা চিপার হয়ে যায়। তো অপশন বি অ্যান্সার। এটা তোমরা ভালো করে যদি পড়ো ইকোনমিক্স, তাহলে এটা বলতে পারবে। ইকোনমিক্স এটা কনসেপ্ট বেস কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, দ্য মেম্বার অফ দ্য রাজ্যসভা আর ইলেক্টেড ফর এ টার্ম অফ। মানে রাজ্যসভার যারা মেম্বার, তারা কত বছরের জন্য নির্বাচিত হয়? তো মনে রাখবে যে 6 বছরের জন্য, 6 ইয়ার। তো প্রধানমন্ত্রী 5 বছর, রাষ্ট্রপতি 5 বছর, কিন্তু রাজ্যসভা যারা মেম্বার হয় তারা 6 বছরের জন্য নির্বাচিত হয়। এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটা বিষয় জেনে রাখতে হবে। আমাদের দেশের রাজ্যসভা 250টা টোটাল সিট আছে, তার মধ্যে 238টা সিট হচ্ছে ইউনিয়ন টেরিটরি এবং স্টেটের রিপ্রেজেন্টেটিভ তারা থাকে। এবং বাকি যে 12 জন মেম্বার, সেই 12 জন মেম্বারকে রাষ্ট্রপতি নির্বাচন করে। অনেক সময় মনে রাখতে পরীক্ষাতে আসে যে
রাজ্যসভার 12 জন মেম্বারকে কে নিয়োগ করে? তো বলবে যে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। এর সঙ্গে জেনে রাখবে এই যে রাজ্যসভা এর এক্স অফিসিও চেয়ারম্যান বলা হয় ভারতের ভাইস প্রেসিডেন্টকে। ভারতের যে উপরাষ্ট্রপতি রয়েছে, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, উনি হচ্ছে রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান। এই বিষয়গুলো জেনে রাখবে। তাহলে কী কী বিষয় জানতে হবে? কটা টোটাল সিট আছে? 250টা। তার মধ্যে 238টা হচ্ছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রিপ্রেজেন্টেটিভরা থাকে। 12 জনকে রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকে, নমিনেট করে। আর ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে এই রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান। পরের প্রশ্ন, বীজ বাঁচাও আন্দোলন বা সিভ দ্য সিড সেভ দ্য সিড ওয়াজ ইনিশিয়ালি স্টার্টেড ইন, মানে এই যে বীজ বাঁচাও আন্দোলন বা সেভ দ্য সিড, এই আন্দোলনটা কোথায় শুরু হয়েছিল? তো এটা শুরু হয়েছিল উত্তরাখণ্ডে। এটা মনে রাখবে, উত্তরাখণ্ডে এই আন্দোলনটা শুরু হয়েছিল। এবং অ্যাকচুয়ালি এই আন্দোলনটার পিছনে কারণ ছিল যে পাহাড়ি অঞ্চলে বা হিল রিজিয়নে যে ইন্ডিজিনিয়াস যে সিডগুলো ব্যবহার করা হতো, ধীরে ধীরে সেগুলোর পরিমাণ কমে যাচ্ছে, সেগুলো ব্যবহারও কমে যাচ্ছে এবং সরকার সেগুলোকে প্রমোট করছে না। তাই জন্য এই আন্দোলনটা করা হয়েছিল। ফলন বাড়ানোর জন্য নতুন প্রজাতির সিড ব্যবহার করা হয়, সেটা যাতে না হয় তাই জন্য উত্তরাখণ্ডে এই বীজ বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, হু হ্যাড গিভেন দ্য স্লোগান ব্যাক টু ভেদাস? ব্যাক টু ভেদাস এই স্লোগানটা কে দিয়েছিল? এরকম বিভিন্ন এক্সামে এসে থাকে যে কে কোন স্লোগানটা দিয়েছিল। এটা পিএসসির একটা এক্সামে এসেছিল। তো এই স্লোগানটা দিয়েছিল দয়ানন্দ সরস্বতী। এর সঙ্গে জেনে রাখবে যে উনি কোন সমাজের সঙ্গে যুক্ত। ঠিক আছে, পরের প্রশ্ন, টিয়ানওয়েন ওয়ান ইজ দ্য মাস মিশন অফ হুইচ কান্ট্রি? মানে এই যে টিয়ানওয়েন ওয়ান মঙ্গল অভিযান, এটা কোন দেশে? এটা চায়নার। যেহেতু চায়নার সঙ্গে অনেক কিছু বিষয় নিয়ে ঘটছে, তাই জন্য এটা জানা দরকার। চায়না টিয়ানওয়েন ওয়ান, এটা হচ্ছে মার্স মিশন। নেক্সট কোশ্চেন, হর্নবিল ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? হর্নবিল ফেস্টিভ্যাল এটা কোন স্টেটে পালন করা হয়, কোন স্টেটে উদযাপন করা হয়? তো উত্তর হবে নাগাল্যান্ড। এটা একটা নাগাল্যান্ডের ফেস্টিভ্যাল হর্নবিল। মনে রাখবে, এটা বহু পরীক্ষাতে এসেছে, সিজিএলও এসেছে, সিএইচএসএলও এসেছে। এই হর্নবিল কোন স্টেটের উৎসব? এটা একটা নাগাল্যান্ডের উৎসব। নেক্সট কোশ্চেন, দ্য কঙ্কন কোস্ট স্ট্রেচেস, মানে কঙ্কন কোস্ট কত দূর পর্যন্ত বিস্তৃত? তো মনে রাখবে, কঙ্কন কোস্ট গোয়া থেকে কোচি পর্যন্ত যে অঞ্চল, সেটাকেই বলা হয় কঙ্কন কোস্ট, গোয়া থেকে কোচি। একটা কোশ্চেন পরীক্ষাতে আসে যে কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? সেটা হবে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয়। আর এই যে কঙ্কন উপকূল, সেটা গোয়া থেকে কোচি পর্যন্ত বিস্তৃত। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাটিটিউড পাস থ্রু ইন্ডিয়া? মানে কোন ল্যাটিটিউড ভারতের মধ্যে থেকে পাস করেছে, তো বা গেছে? তো আমরা জানি যে ভারতের 8টা স্টেট থেকে নিরক্ষরা এই সরি ভারতের 8টা স্টেটের মধ্যে থেকে টপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে। তোমরা স্টেটের নামগুলো নেটে দেখে রাখবে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, এরকমভাবে নাম আছে। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, এরকম নাম আছে। তো তার সেই নামগুলো তোমরা দেখে রাখবে, কোন কোন স্টেটের মধ্যে থেকে এই টপিক অফ ক্যান্সার প্রবাহিত হয়েছে, গেছে আর কি। এর সঙ্গে সঙ্গে তোমরা যেটা জেনে রাখবে সেটা হচ্ছে যে কোন মহাদেশের মধ্য থেকে এই 3টে ল্যাটিটিউডই পাস হয়েছে, অর্থাৎ ইকুয়েটর, টপিক অফ ক্যাপ্রিকন আর টপিক অফ ক্যান্সার, এই 3টে দেখায় গেছে। তো সেটা হবে আফ্রিকা মহাদেশ। একমাত্র আফ্রিকা মহাদেশ আছে যার মধ্যে থেকে ইকুয়েটর, টপিক অফ ক্যান্সার এবং টপিক অফ ক্যাপ্রিকন গেছে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ফ্লোস বিটুইন বিন্দু অ্যান্ড সাতপুরা রেঞ্জ? মানে কোন নদী বিন্দু এবং সাতপুরার মধ্য থেকে প্রবাহিত হয়েছে? উত্তর হবে অপশন সি, নর্মদা। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে এই যে নর্মদা নদী, এই নর্মদা নদী উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের অমরকন্টক প্লেটো থেকে। এবং মানে নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকন্টক যে প্লেটো আছে সেখান থেকে উৎপত্তি হয়েছে। এবং এর সঙ্গে জেনে রাখবে যে এই যে নর্মদা নদী, এই নর্মদা নদীকে বলা হয় লাইফ লাইন অফ মধ্যপ্রদেশ অ্যান্ড গুজরাট। লাইফ লাইন অফ মধ্যপ্রদেশ অ্যান্ড গুজরাট।
নেক্সট প্রশ্ন, গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ সাইন ইন দ্য ইয়ার, কত সালে গান্ধী আরউইন প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল? তো এটা স্বাক্ষরিত হয়েছিল 1931 সালে। মনে রাখবে 1931 সালের 5ই মার্চ এই গান্ধী আরউইন প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু এটা স্বাক্ষরিত হয়েছিল সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের সময় লন্ডনে, ঠিক আছে। এবং এটা স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি এবং তৎকালীন যে ভাইসরয় লর্ড আরউইন এর মধ্যে। কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1931 সালে, তাই অপশান সি অ্যান্সার হবে। এবং কত তারিখ যদি বলে সেটাও মনে রাখবে যে 5 মার্চ। কোথায় স্বাক্ষরিত হয়েছিল? লন্ডনে, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের পরে গান্ধী এবং তখনকার ভাইস প্রেসিডেন্ট লর্ড আরউইনের মধ্যে। নেক্সট প্রশ্ন, দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ইন 1905 বাই, মানে এই যে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি এটা কে প্রতিষ্ঠা করেছে? এটা অ্যাকচুয়ালি একটা সভা, তো মনে রাখবে যেমন ওই আত্মীয় সভা, তারপরে ব্রহ্ম সমাজ, এরকম যে রয়েছে ইতিহাসে। তো এই যে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি এটা কে প্রতিষ্ঠা করেছিল? তো উত্তর হবে অপশান সি, গোপাল কৃষ্ণ গোখলে। তো উনি 12ই জুন 1905 সালে এই সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটিটা মহারাষ্ট্রের পুনেতে এই সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটিটা তৈরি করেছিল। নেক্সট কোশ্চেন, হুইচ কমিটি ওয়াজ ফর্ম টু ইনভেস্টিগেট দ্য অ্যাসাসিনেশন অফ ইন্দিরা গান্ধী, অর্থাৎ ইন্দিরা গান্ধীকে যে হত্যা করা হয়েছিল তার তদন্তের জন্য কোন কমিটি তৈরি করা হয়েছিল? তো উত্তর হবে ঠাক্কার কমিশন। এখানে অপশন অনুযায়ী অপশন ডি, জাস্টিস ঠাক্কার কমিশন। ইন্দিরা গান্ধী যে হত্যা করা হয়েছিল তার তদন্তের জন্য এই জাস্টিস ঠাক্কার কমিশন তৈরি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, বিএসসি স্ট্যান্ড ফর, অর্থাৎ বিএসসি পুরো নাম কি? তো মনে রাখবে এই যে বিএসসি পুরো নাম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এর সঙ্গে সঙ্গে এক্সট্রা ইনফরমেশন জেনে রাখবে, যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত তারা জানে এগুলো। এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ হচ্ছে এই বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা 1875 সালে স্থাপিত হয়েছিল বোম্বে স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ 1875 সালে এটি স্থাপিত হয়েছিল। এটি এশিয়ার সবচেয়ে পুরনো আর কি স্টক এক্সচেঞ্জ। এছাড়া আছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসসি। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন, ইনকাম ট্যাক্স ইজ এ, ইনকাম ট্যাক্স কোন ধরনের ট্যাক্স? তো ইনকাম ট্যাক্স এটা একটা ডিরেক্ট ট্যাক্স, এটা ইনডিরেক্ট নয়, এটা ডিরেক্ট ট্যাক্স। আর সরাসরি কারোর কত ইনকাম তার উপর ভিত্তি করে তাকে ট্যাক্স দিতে হয়, তাই জন্য ইনকাম ট্যাক্স একটা ডিরেক্ট ট্যাক্স। তো অপশন বি উত্তর। নেক্সট কোশ্চেন, লংগেস্ট রিভার রোপওয়ে অফ ইন্ডিয়া হ্যাজ বিন লঞ্চ ওভার হুইচ রিভার, ভারতের কোন নদীর উপর সবচেয়ে দীর্ঘ রোপওয়ে রয়েছে? তো এটা রয়েছে ব্রহ্মপুত্র নদীর উপর। কিছুদিন আগেই এটা তৈরি হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি গুয়াহাটি, মানে গুয়াহাটির সঙ্গে নর্থ গুয়াহাটিকে কানেক্ট করে এই যে রোপওয়েটা, এটা আসামে অবস্থিত, ঠিক আছে। এটা 2020 সালেই এটা চালু হয়েছে, ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত, গুয়াহাটিকে নর্থ গুয়াহাটির সঙ্গে কানেক্ট করে। এবং এটার লেন্থ 1.82 কিলোমিটার। এই যে রোপওয়ে এর লেন্থ 1.82 কিলোমিটার। এটা আসাম রাজ্যে অবস্থিত, এটা মনে রাখবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গেও সংযুক্ত। নেক্সট প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, জিএনপি ইন ইকোনমিক্স স্ট্যান্ড ফর, মানে জিএনপি পুরো নাম কি? সহজ কথা, এখানে জিএনপি আছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। অপশন সি উত্তর। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে যে জিএনপি এবং জিডিপির মধ্যে তফাৎ কি। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তো পুরো নাম, মানে ফুল ফর্ম। কিন্তু বিষয়টা হচ্ছে কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা জানলেই হবে। মানে একটা দেশের মধ্যে একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে যে পরিমাণ গুডস আর কি উৎপাদন করা হয়, গুডস এবং সার্ভিস, হ্যাঁ, সেটাকেই বলা হয় জিডিপি। এখানে কিন্তু এই যে জিডিপি, এখানে কিন্তু দেশের বাউন্ডারির মধ্যে সে যেই উৎপাদন করুক না কেন, কোনো নাগরিক উৎপাদন করুক আর অনাগরিক উৎপাদন করুক, দেশের মধ্যে দু রকমের লোক থাকে, একটা হচ্ছে নাগরিক আর একটা হচ্ছে এলিয়ান, মানে বহিরাগত যারা, তারাও দেশের মধ্যে অনেক সময় কাজ করে থাকে। তো এই দু ধরনের লোকই একটা দেশের বাউন্ডারির মধ্যে যা কিছু উৎপাদন করে থাকে এই টোটালকে জিডিপি বলা হয়, ঠিক আছে। কিন্তু জিএনপি মানে হচ্ছে আমাদের দেশের লোক, একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যে পরিমাণ মানে গুডস এবং সার্ভিস প্রডিউস করে, সেটা দেশের মধ্যেও প্রডিউস করতে পারে, দেশের বাউন্ডারির বাইরেও প্রডিউস করতে পারে, সেটাকেই জিএনপির মধ্যে ক্যালকুলেশন করা হয়।
ঠিক আছে, মানে সেখানে কিন্তু বহিরাগতদের হিসাবটা নেওয়া হবে না, মানে বহিরাগতরা কতটা প্রোডাকশন করলো সেটা নেওয়া হয় না জিএনপিতে, কিন্তু জিডিপিতে সেটা নেওয়া হয় বহিরাগতদের প্রোডাকশন। মনে রাখতে হবে জিএনপি হচ্ছে দেশের বাইরে হোক আর দেশের ভিতরে হোক সেটা দেশের নাগরিক কতটা উৎপাদন করেছে, আর তার যে ভ্যালুটা সেটাকেই জিএনপির মধ্যে ধরা হয়। আর জিডিপি বলতে গেলে দেশের ভিতরে দেশের লোক, দেশের যারা নাগরিক তারা এবং বহিরাগতরা তারা কতটা গুডস এবং সার্ভিস প্রডিউস করেছে তার যে হিসাব একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে, সেটাকেই জিডিপি বলা হয়। তোমরা আরো ডিটেলসে ইকোনমিক্সে করে নেবে, এবং এই জিডিপি এবং জিএনপি থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। তো আজকে যে প্রশ্নগুলো দিলাম এগুলো সমান ইম্পর্টেন্ট, তোমরা একবার প্র্যাকটিস করে নেবে, আশা করি কাজে লাগবে। এবং এর সঙ্গে যে এক্সট্রা ইনফরমেশনগুলো বলেছি সেগুলিও ভালো করে শুনে নেবে, বা প্রয়োজনে তোমরা ইন্টারনেট সার্চ করো, গুগল সার্চ করো, গুগল সার্চ করলেও অনেক ইনফরমেশন পেয়ে যাবে যেগুলো পরীক্ষাতে কাজে লাগবে। আবারও বলছি, আজকে প্রথম দিন এনটিপিসির এক্সামে যে দুটো শিফট হয়েছে এই দুটো শিফটের অন্তত 8 থেকে 10টা জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন আমার এই সিরিজগুলো থেকে ছিল। শুধুমাত্র এই সিরিজটা নয়, এর সঙ্গে সঙ্গে এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করেছে সেখানেও ছিল, মানে সেখান থেকেও এসেছে। তো তোমরা ভালো করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং এই এমসিকিউ জেনারেল অ্যাওয়ারনেসের যে সিরিজ চালু করেছি সেটা দেখে দিও, আশা করি কমন পাবে, বিভিন্ন পরীক্ষাতে কমন আসে। তো ভালো থেকো, ধন্যবাদ।